মানব টিভির আজকের আয়োজনে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট গবেষক, কবি, লেখক ডক্টর ফজলুল হক তুহিন। তুহিন ভাই, আজ আমরা কবি আল মাহমুদকে নিয়ে আলোচনা করব। যেহেতু আল মাহমুদের উপর আপনি গবেষণা করেছেন, আপনার বই, আপনার অনেক লেখালেখি আছে, আল মাহমুদকে নিয়ে আপনার ভাবনাটা যদি বলেন। ধন্যবাদ। আপনার এই চ্যানেলে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। প্রথমেই আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাকে সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। গোটা বিশ্বেই বাংলা ভাষা এবং সাহিত্যে যারা ভক্ত তারা সকলেই জানেন কালজয়ী কবি, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের কবি, বাংলাদেশের মাটি ও মানুষের কবি, কবি আল মাহমুদ। তিনি অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। তিনি আমাদের বাংলাদেশকে যেরকম ধারণ করেছেন, 2000 বছরের বাংলাকেও সেভাবে ধারণ করেছেন। আমি বলি যে এভাবে বলি যে তিনি বাংলার তো কবি, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের তিনি কবি। বাংলাদেশের মাটি ও মানুষকে তিনি আধুনিক কবিতায় যেভাবে যে কায়দায় এখানে প্রাণময় করে তুলেছেন, চিত্ররূপময় করে তুলেছেন, এটা পূর্ববর্তী সকল কবি থেকে আলাদা এবং বিশিষ্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কবি আল মাহমুদকে কাছে থেকে দেখেছি। যেহেতু আপনি আল মাহমুদকে নিয়ে অনেক কাজ করেছেন, আমিও আপনি জানেন প্রায় 20 বছর কবি আল মাহমুদকে বারবার সিলেটে নিয়েছি। তার বিভিন্ন অনুষ্ঠানে রাজধানী ঢাকায় কিংবা অন্যত্র আমরা একসাথে ছিলাম। কবি আল মাহমুদকে নিয়ে একেবারে গবেষণা শুরু করলেন কখন? আল মাহমুদের নোলক কবিতাটি আমাদের টেক্সট বুকে ছিল। সম্ভবত ক্লাস 6 এ আমরা এই কবিতাটি পড়ি যে আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে, নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। যে এইভাবে একটি কবিতার সম্মোহনের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি। পরবর্তীকালে তিতাস কবিতা আমরা পড়েছি, 69-এর ছড়া পড়েছি। এভাবে পড়তে পড়তে আল মাহমুদ কেন যেন আমাদের একটা হৃদয়ে একটা জায়গা করে নিয়েছিল। পরবর্তীকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে বাংলাদেশের কবিতার ইতিহাসের মধ্যে আল মাহমুদ ছিল। তখন আল মাহমুদের কবিতা আবার নতুন ভাবে পাঠ করতে শুরু করলাম এবং আমার স্নাতকোত্তর শ্রেণী বা মাস্টার্সে থিসিস ছিল বাংলাদেশের 50 ও 60-এর দশকের কবিতা এবং লোকজ অনুষঙ্গ ছিল। তো লোকজ অনুষঙ্গ খুঁজতে গিয়ে আমি দেখলাম যে আল মাহমুদের মধ্যে লোকজ অনুষঙ্গ আধুনিক ভঙ্গিতে সবচেয়ে বেশি। তখন আবার নতুন করে আল মাহমুদের প্রেমে পড়লাম, একটি বই রচনা করলাম। সেটা আমার স্নাতকোত্তর শ্রেণীতে থিসিস পর্যায়ে ছিল। তখন আল মাহমুদকে আমি নতুন ভাবে আবিষ্কার করলাম। আপনি গভীরভাবে আল মাহমুদ স্টাডিতে গেলেন, তখন কি আপনি কবিতা লেখা শুরু করে দিয়েছেন? আমি কবিতা লেখা শুরু করি আসলে এসএসসির পর থেকেই, 95 থেকে। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে যে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তখন আল মাহমুদ আমাদের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বক্তৃতা দিতে এসেছিলেন, আব্দুল হাই শিকদার ভাই এবং কবি আল মাহমুদ। তখন আল মাহমুদকে আমরা কাছে থেকে দেখি। আমার বাড়ির পাশে একটি অতিথিশালায় তিনি ছিলেন। আমাদের ক্যাম্পাসে তিনি আসছেন, একটা ফোকলোর ডিপার্টমেন্টে তিনি বক্তৃতা দিয়েছিলেন। তখন আমরা স্টুডেন্ট। তখন আলাদা একটা উন্মাদনা, একটা ভালো লাগা, একটা মানে কি বলবো, আল মাহমুদ ময় হয়ে গিয়েছিলাম। যে কবির কবিতা আমরা টেক্সট বুকে পড়ছি তাকে সরাসরি দেখতে পাচ্ছি, তিনি আমার ক্যাম্পাসে এসেছেন, বক্তৃতা দিচ্ছেন, তার সাহচর্য পাচ্ছি, তার পাশে বসে থেকে ছবি তুলতে পারছি। আমি এর পরপরই যেহেতু পিএইচডির কাজ শুরু করি, আমার গবেষণার কাজ শুরুর পরে আল মাহমুদ রাজশাহীতে এসেছিলেন আরো একবার।
তখন আমি আল মাহমুদের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, আমার মনে আছে। আপনার কি মনে পড়ে এই সাক্ষাৎকারে আপনি প্রধানত কি প্রশ্ন জানতে চেয়েছিলেন কবির কাছ থেকে? আসলে আমি সোনালী কাবিনের অনেক শব্দ আমার জানা ছিল না, এবং এইগুলোর সূত্রগুলো আমি বুঝতে পারছিলাম না। তখন এইসব শব্দ এবং এই কবিতার রহস্যগুলো উন্মোচনের জন্য আমি তার সহযোগিতা চেয়েছিলাম। হ্যাঁ, যেরকম কক্কার শব্দ ১৮টি ডাক দেয়। এইটা আমাদের অঞ্চলে এটা প্রচলিত না। তো আচ্ছা। এইটা আমার মনে আছে যে আমি এই বিভিন্ন শব্দ এবং বিভিন্ন কবিতা সম্পর্কে আমি জিজ্ঞেস করছিলাম যে, যেই কবিতাগুলো আমি আসলে তখন বুঝতাম না। তো আল মাহমুদ সেইগুলো আমাকে ধরে, ধরে যত্ন সহকারে এগুলো বলেছিলেন। তখন বেশ একটা পুলকিত হয়েছিলাম। তারপর আল যে মাহমুদকে নিয়ে লেখা শুরু করে দিলেন। গাঁটতে আল গিয়ে মাহমুদ নিয়ে, হ্যাঁ, আমার গবেষণার প্রাতিষ্ঠানিকদের পিএইচডির আগ থেকেই আমি আল মাহমুদ নিয়ে একটু লেখালেখি শুরু করেছিলাম। বিশেষভাবে সোনালী কাবিনে আঞ্চলিক শব্দ, এটা নিয়ে আমি ১ম কাজ করি। আ আমার এমএ থিসিস পর্যায়ে। পরবর্তীকালে যখন এমফিল এবং পিএইচডি করি, তখন তো যেহেতু রাত-দিন গোটা ৫ বছর ব্যাপী আল মাহমুদের জীবন, সাহিত্য, কবিতা এবং যে সমালোচনা সাহিত্য, এগুলো নিয়ে আমি আসলে পড়েছিলাম। হ্যাঁ, আমি কোথাও যাইনি। আমি ছুটিগুলো সম্পূর্ণ কাজে লাগিয়েছি। যেহেতু আমি চাকরিও করতাম তখন, এজন্য আমি আ অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমার পিএইচডি থিসিস, যেটা পরবর্তীকালে আমি আরেকটু পরিমার্জন করেছিলাম। পরিমার্জন করে বই আকারে বের হয়েছে। সেটা হচ্ছে ১৪ সালে, ২০১৪ সালে এই বইটি বেরিয়েছে। ৪৯৬ পৃষ্ঠার বই। এইটা আ মানে ৫ বছর পিএইচডি সময় লাগছে প্রাতিষ্ঠানিক, আর অপ্রাতিষ্ঠানিক ২ বছর। ৭ বছর মিলে আসলে এই বইটি হয়েছে, এবং আ আমার সৌভাগ্য যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আ খুলনা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যেখানে, যেখানে আল মাহমুদের সোনালী কাবিন টেক্সট কিংবা আল মাহমুদের অন্যান্য গ্রন্থ যেখানে টেক্সট হয়েছে, তার সহায়ক গ্রন্থ বা রেফারেন্স হিসেবে এই বইটি অন্তর্ভুক্ত হয়েছে সিলেবাসে। তো এটা আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপকদের কাছে। তারাও নিঃসন্দেহে আপনার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এত বড় একটি কাজ করেছেন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এটা বিরাট সহায়ক হয়েছে। শিক্ষার্থীদের হুম, জন্য সহায়ক হয়েছে এবং আপনি একটা গভীর সাধনা করে আমাদের কালজয়ী কবি আল মাহমুদকে তুলে এনেছেন। তার শব্দ, তার বর্ণ, তার ব্যঞ্জনা, তার চিন্তা, তার সময়কাল। এটা একটা বিরাট কাজ। তো এই বইটা যখন আপনি করেছিলেন, তখন ১ম দিকে আল মাহমুদের কোন জিনিসগুলো আপনাকে বেশি নাড়া দিয়েছে? ধন্যবাদ। আ এই বইটা যখন প্রকাশ হয়, তার আগেই আমি ঢাকায় মাঝে, মাঝে আল মাহমুদের কাছে গিয়েছি, সাক্ষাৎকার নিয়েছি, এবং তিনি প্রতিবারই খুবই আনন্দিত হয়েছেন যখনই তার কাছে গিয়েছি। তো আল মাহমুদ আসলে একজন প্রচন্ড জ্ঞানী মানুষ, বিনয়ী মানুষ। তার কাছে বারবার যখন গিয়েছি, তখন তিনি নানানভাবে আমাকে সহযোগিতা করেছেন, এবং যখন বের হয় ১৪ সালে, এই বইটি তিনি উম আ বগল দাবা করে বাংলা একাডেমিতে ঘুরেছেন। নজরুল মঞ্চে উঠে তিনি মোড়ক উন্মোচন করেছেন এই বইটির। আমার জীবনের অন্যতম একটি আনন্দের ঘটনা হচ্ছে আল মাহমুদের উপরে বাংলাদেশের ২য় বৃহত্তম একটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি হয়েছে আল মাহমুদের কবিতা নিয়ে। বাংলা ভাষা সাহিত্যে আপনার এই যে আবিষ্কার, যে আল মাহমুদের মতো বড় কবি যাকে নিয়ে পিএইচডি করা যায়, আর আল মাহমুদের কাছেও যে তাকে, যিনি প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে যাননি, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তাকে পড়ানো হচ্ছে, তাকে পড়ে কেউ গবেষণা করে পিএইচডি করছে। এই হুম, জিনিসটা হুম। উভয়ের জন্য নিঃসন্দেহে এটা বড় ব্যাপার, নতুন মাত্রা এবং স্মৃতিবহ। যদিও আমরা জানি পৃথিবীর বড়, বড় খ্যাতনামা অনেক কবি আছেন যারা
হয়তো এরকম প্রাতিষ্ঠানিকভাবে ছিলেন না, কিন্তু তাদের দেশে মেধার স্বশিক্ষার মূল্যায়ন হয়, এই প্রচলন আছে। আমাদের দেশে, আমাদের উপমহাদেশে এই জিনিসটা কিছুটা ঘাটতি ছিল। আপনি সেটাকে নতুন মাত্রা দিয়েছেন এই বইটা প্রকাশের পরে। আল মাহমুদ গবেষণায় অন্য যারা আল মাহমুদকে জানতে চান, আল মাহমুদকে নিয়ে পড়েন, লেখেন, তাদের কাছে আপনি কিরকম প্রতিক্রিয়া লক্ষ্য করেছেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যে দেশে আছেন সেই দেশের একটা উপনিবেশ বা কলোনি ছিল হচ্ছে ভারতবর্ষ। ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল, ১৯০ বছর। তো আমরা জানি যে ব্রিটিশ কলোনি কিংবা ফ্রেঞ্চ কলোনিতে কি হয়েছে, যে একটা দেশের শাসন ব্যবস্থা, এখানকার জ্ঞানকাণ্ড, এখানকার সাহিত্য, শিল্প, সংস্কৃতি সবকিছু উপনিবেশিত হয়েছে। এই উপনিবেশিত হওয়ার কারণে সেই সাহিত্য আর সেই মাটি মানুষের প্রতিনিধিত্ব করেন। এর ফলে দেখা যাচ্ছে ৩০-এর দশকের আমাদের আধুনিকতাবাদীর যে সাহিত্য হয়েছে বুদ্ধদেব বসুর নেতৃত্বে, সেখানে একটা মাটি ও মানুষের সাথে একটা বিচ্ছিন্নতা আমরা লক্ষ্য করি। এই বিচ্ছিন্নতা থেকে আমরা এটা একটা মোড় বা বাঁক আমরা পাই জসিমউদ্দিনের মধ্যে, ফরুক আহমদের মধ্যে, কাজী নজরুল ইসলামের মধ্যে। আমরা এই উপনিবেশ থেকে মুক্তির একটা, গণমুক্তির একটা সোচ্চার কিংবা দ্রোহ আমরা পাই কাজী নজরুল ইসলামের মধ্যে দিয়ে। মানে এইটার একটা ধারাবাহিকতা স্বাধীনতা, আমি মনে একটা করি, স্বকীয়তা। হ্যাঁ, এইটাই আমি ধারাবাহিকতা মনে করি যে ৩০-এর কবিতার প্রাথমিক ভক্ত ছিলেন, এই আধুনিকতাবাদী সাহিত্যের ভক্ত ছিলেন আলা মাহমুদ। কিন্তু তিনি পরবর্তীকালে এখানকার বাংলার আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য কিংবা এই যে লোকায়ত বাংলার ঐতিহ্যের কাছে তিনি ফিরে আসলেন। এইখানে তার যে প্রত্যাবর্তন ঘটলো, এই প্রত্যাবর্তনটাই তিনি বিশিষ্ট হয়ে গেলেন। এখানকার আঞ্চলিক ভাটি বাংলার মানুষ ও এখানকার প্রকৃতি, এখানকার জলবায়ু, এখানকার ঋতুজ চিত্রময় প্রকৃতি এবং মানুষ এখানে স্থান করে নিল। এখানকার জীবন জীবিকা নির্ভর যে প্রকৃতি নতুনভাবে আল মাহমুদের কবিতায় আসলো। যে এই যে বিষয়টা, বিশিষ্টতা, এইটাই মূলত আমাকে আল মাহমুদ গবেষণায় বেশি পরিচিত করেছে, বেশি টেনেছে। এবং এই বইটি প্রকাশের পরে আরো ২টি পিএইচডি হয়েছে আমার জানা মতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ নাসির উদ্দিন ভাই, আমার বড় ভাই ডিপার্টমেন্টের, উনি একটি পিএইচডি করেছেন আমার পরে। সেটার নাম হচ্ছে আল মাহমুদের সাহিত্যে বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও নিসর্গ। খুব একটা ভালো কাজ, যে আল মাহমুদ বাংলাদেশের সমাজ, সংস্কৃতি এবং নিসর্গের প্রতিনিধিত্ব করেছেন, সেটি একটি দেখানো হয়েছে। তারপরে যাদবপুর আ বিশ্ববিদ্যালয় থেকে, পশ্চিম বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি পিএইচডি হয়েছে। এটা আমি প্রত্যক্ষভাবে আ তার সাহায্যকারী ছিলাম। শ্রীপর্ণা রায়। তার পিএইচডির থিসিসে আমার বইটি খুবই কাজে লেগেছে এবং আইবিএস রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে পিএইচডি হয়েছে সেটাও কাজে লেগেছে। এবং পরবর্তীকালে বেশ কিছু যতগুলো কাজ হচ্ছে, সেটা আমার গবেষণাটা একটু পায়োনিয়ার হিসেবে এখানে দেখা দিয়েছে। যেহেতু ১ম আল মাহমুদের কবিতা নিয়ে ১ম পিএইচডির একটা গ্রন্থ, সেই হিসেবে এটা আ নিঃসন্দেহে একটা গুরুত্ব পেয়েছে। আমি আমার গ্রন্থের চেয়ে, গুরুত্বের চেয়ে আমি মনে করি আল মাহমুদের কবিতার যে ব্যাপ্তি এবং যে গভীরতা, এটা দিন, দিন আরো বেশি বিস্তৃত হচ্ছে, আরো প্রভাবশালী হচ্ছে এবং আরো প্রসারিত হচ্ছে। গোটা বিশ্বময় যেখানেই বাংলাভাষী আছে, সেখানে আল মাহমুদ ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আল মাহমুদের একটি কবিতা পড়লেই তিনি মন্ত্রমুগ্ধের মতো তার মনে গেঁথে যাবে। যেরকম আপনি আল মাহমুদের ভক্ত হয়ে গেছেন, আপনি সাক্ষাৎকার নিয়েছেন, বারবার সিলেটে নিয়ে গেছেন, আল মাহমুদ বিলেতেও গিয়েছে। আপনি তো জানেন যে আমি একেবারে পারিবারিক সদস্যের মতো হয়ে গিয়েছিলাম। সুখে দুঃখে সবকিছুতে সম্পৃক্ত ছিলাম। তারপর বারবার আমি সিলেটে নিয়ে গিয়েছি প্রতি বছর, প্রায় ২০ বছর এমনটি হয়েছে। ১৬ বার আমি তার সাক্ষাৎকার নিয়েছি।
এবং এই সাক্ষাৎকারের চুম্বক অংশটি আমি বই আকারে প্রকাশ করেছি। সম্ভবত সবগুলো মিলে যদি কাজ করি তাহলে অন্তত 5টা বই তো হবেই। চুম্বক অংশটা দিয়ে আমার এই যে কালজয়ী কবিতার স্রষ্টা বইটা লিখলাম। এই বইটা যখন আমি লিখে পাণ্ডুলিপিটা ওনার হাতে দিলাম যে প্রকাশের আগে আপনি এটা দেখে দেন, তখন তিনি এটি পাঠ করে আমাকে বলছিলেন যে সাইদ, আমি তাজ্জুব হয়ে গিয়েছি, মনে হচ্ছে এটা কারো লেখা না, এটা আমি কথা বলছি। আমার কথাকে এইভাবে কিভাবে হ্যাঁ তুলে আনলা। তো আমি এতটা যত্ন নিয়েছিলাম, আমি পারতপক্ষে ইন্টারভিউতে আমি যে নোট নিয়েছিলাম, যা রেকর্ড করেছিলাম, আমি চেষ্টা করেছি উনার হুবহু কথা, উনি যেখানে এমনকি পুনরাবৃত্তি করেছেন আমি সেটাও রাখবার চেষ্টা করেছি। একটা সৌভাগ্য যে এই বইটির প্রকাশনা অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন, তিনিই প্রধান অতিথি ছিলেন এবং তার ইচ্ছায় আগ্রহে আপনি, জাকির আবু জাফর সহ আমাদের আরো অনেক বন্ধু বান্ধব সম্পৃক্ত ছিলেন। আমরা আল মাহমুদ ফাউন্ডেশনটা করি এবং আল মাহমুদের আপনার বই সহ আল মাহমুদের সকল কার্যক্রমকে তুলে ধরবার চেষ্টা করছি। তা আমি আবার প্রশ্নে আসি, আপনার বইটি প্রকাশের পর যারা লেখালেখি করছেন তারা নতুনত্ব কি দিতে চেষ্টা করেছেন? মানে আপনার বইটা আমি যেহেতু পড়েছি, আল মাহমুদের প্রায় সকল ক্ষেত্রে তার শব্দ চয়ন থেকে শুরু করে তার কল্পনা, তারপরে কাব্যের নানা ঢং, রূপময়তা, প্রেম, ভালোবাসা সবকিছুই আপনি নিয়ে এসেছেন। এখন যারা আল মাহমুদকে লিখছেন, অনেকে তো লিখছেন সাদামাটা, ধরেন আপনার বই 12-10টা পরে লিখছেন বা আল মাহমুদের প্রতি ভালোবাসা হিসাবে লিখছেন, সাহিত্যে মোটামুটি তাদের একটা চিন্তার কথা প্রকাশ করছেন, কিন্তু যারা গভীরভাবে কাজ করছেন এরা কি নতুনত্ব আনবার চেষ্টা করেছেন? ধন্যবাদ। আল মাহমুদের যেহেতু আমার কাজটা প্রথম কাজ, আমার পরে যারা কাজ করেছেন যেরকম অনেকে গল্প উপন্যাস নিয়ে কাজ করেছেন আল মাহমুদের, ইয়াহিয়া মান্নান ভাই গল্প এবং ডক্টর ইয়াহিয়া মান্নান জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক, গল্প এবং উপন্যাস নিয়ে কাজ করেছেন। আর আমার বড় ভাই যিনি আমার পরে পিএইচডি করেছেন, তিনি আল মাহমুদের সামগ্রিক সাহিত্যে বাংলাদেশের সমাজ, সংস্কৃতি এবং এখানকার প্রকৃতি নিয়ে কাজ করেছেন। আর পশ্চিম বাংলা থেকে যিনি কাজ করেছেন শ্রীপর্ণা রায়, তিনি আল মাহমুদের কবিত্ব এবং এখানকার যে সংস্কৃতি, ঐতিহ্য এই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন। তো আর পরবর্তীকালে আর যেসব তরুণ কিংবা লেখক, অধ্যাপক যেগুলো গবেষণা করছেন, লিখছেন, তারা আল মাহমুদের নতুন নতুন বিষয় নিয়ে লিখছেন। যেরকম আল মাহমুদের একটা স্ট্রং সাইড হচ্ছে শিশু সাহিত্য। অনেকে শিশু সাহিত্য নিয়ে অনেক লেখালেখি করেছেন। আল মাহমুদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে প্রবন্ধ। অনেকে প্রবন্ধ নিয়ে লিখছেন, অনেকে ভ্রমণ সাহিত্য নিয়ে লিখছেন। তারপরে আল মাহমুদের গল্প উপন্যাস নিয়েও এখনো গবেষণা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে। আর সবচেয়ে বেশি কাজ হচ্ছে আল মাহমুদের কবিতা নিয়ে। আল মাহমুদের কবিতার যে নতুন যে ব্যঞ্জনা, যে আধুনিকতাবাদী কবিতা থেকে আল মাহমুদের কবিতা কি কি কারণে আলাদা হয়ে গেছে এবং আধুনিকতাবাদের সাহিত্যের এর সাথে তার সাযুজ্য এবং পার্থক্য কোথায়, তার বিশিষ্টতা কোথায়, তিনি গণমানুষের মুক্তির জন্য কি কাজ করেছেন, জাতীয়তাবাদী আন্দোলনের সাথে আল মাহমুদের সম্পর্ক কি, কিংবা আল মাহমুদের যে কাব্য ভাষা, পয়েটিক ডিকশন কি, সেগুলো নিয়েও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখন অনেক কাজ হচ্ছে। আল মাহমুদ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং মুক্তিযুদ্ধের উপর তিনি উপন্যাস লিখেছেন। আমাদের বাংলা সাহিত্যে আরো অনেকে মুক্তিযুদ্ধের উপর উপন্যাস লিখেছেন বা গল্প লিখেছেন বা প্রবন্ধ লিখেছেন, কিন্তু আল মাহমুদের মতো অতটা ডিটেলস, অতটা অন্তর্নিহিত রহস্য, যারা মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবাংলায় চলে গিয়েছিলেন, তাদের ফ্যামিলি এই দেশে কিংবা ওইখানে যারা ছিলেন তাদের চলাফেরা, উঠা বসা, এই সব নিয়ে যে চিত্রময়তা, বিদুরতা এবং তাদের যে সংকল্প, স্বাধীন সার্বভৌমত্বের প্রতি তাদের যে আগ্রহ, এইসব জিনিস যেভাবে এসেছে অন্যদের লেখায় তো এমনটি হয়নি। কেন? একটা হচ্ছে
অধিকাংশ লেখকের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা না থাকার কারণে এটা হয়েছে। এক কথায় যদি বলি। আল মাহমুদ নিজে মুক্তিযোদ্ধা ছিলেন। ৮ নম্বর থিয়েটার রোডে তিনি প্রবাসী সরকারের সাথে কাজ করেছেন এবং বাংলাদেশের হয়ে তিনি বুদ্ধিবৃত্তিক কাজ কিংবা বহির্বিশ্বে অনেকগুলো কাজ করেছেন তিনি। এবং তার আগে থেকেই তিনি বাংলাদেশের মুক্তি সংগ্রামে তিনি যুক্ত ছিলেন। আপনি জানেন যে ৬৯ এর ছড়া তার ট্রাক, 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 হ্যাঁ? সুউন্মুখ ট্রাক আসবে দুয়োর বেঁধে রাখ। কিংবা ২১শে ফেব্রুয়ারির যার বিখ্যাত যে ছড়া, যে ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুর বেলা রক্ত, হ্যাঁ? বৃষ্টি নামে বৃষ্টি কোথায়? বরকতেরই রক্ত। হুম? এরকম আরো অনেক কবিতা আছে, যেগুলো আমাদের মুক্তি সংগ্রামের সাথে ৫২ থেকে শুরু করে ৬৬, ৬৯, ৭১ এবং পরবর্তীকালে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে তার সাথে আল মাহমুদ প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। এবং আপনারা জানেন যে বাম রাজনীতির সাথে আল মাহমুদ যুক্ত ছিলেন। তো এর ফলে আল মাহমুদ তো আগে থেকেই একজন সংগ্রামী, একজন বিপ্লবী। সলিল কাবিন যিনি লিখেছেন, তিনি ৭১ স্বাভাবিকভাবেই এই বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাথে যুক্ত থেকেছেন। কিন্তু অন্য কবি সাহিত্যিকরা যা হয়েছে সেটা হচ্ছে অধিকাংশই কিন্তু পাকিস্তানের পক্ষে আজীবন কাজ করেছেন। ৭১ ১৬ ডিসেম্বর পর্যন্ত তারা পাকিস্তানের পক্ষে কাজ করেছেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ১৬ ডিসেম্বরের পরে তারা আবার মুক্তিযুদ্ধের পক্ষ এর বিশাল, বিশাল লেখক হয়ে গেল। এই যে নকল করে যে কোনো কিছু লেখা হয় না, অভিজ্ঞতা আপনার নাই। আপনি বানিয়ে, বানিয়ে কত আর লিখবেন? এ কারণে সেইগুলো সমাজের পাঠক শ্রেণীর কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। সেগুলো আর কিন্তু পাঠকরা সেভাবে গ্রহণ করেনি। কিন্তু আল মাহমুদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, মুক্তিযুদ্ধের এই বিগত সরকারের যে একপাক্ষিক যে বয়ান ছিল, এই বয়ানের বিপরীতে তিনি মুক্তিযুদ্ধকে উপমহাদেশ উপন্যাসে এই যে এখানে বহু মতপথ ছিল। এখানে যে নানান মতপথ ছিল, নানান মতপথের মানুষ যে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, এটা তিনি দেখিয়েছেন। এবং কাবিলের বনে তিনি একটি নতুন একটা আখ্যান লিপি লিখেছেন। আরো আরো দারুণভাবে, আরো গভীরভাবে মুক্তিযুদ্ধকে উপস্থাপন করেছে। তো জীবনের জীবনালেখ্য বা বাস্তব জীবন ভাষ্যকে অনুসরণ করার কারণে আল মাহমুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প উপন্যাস সমাজে বা পাঠক সমাজে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। এটা হচ্ছে কথা। আল মাহমুদের এইটা অমর হয়েছে, এটা হবার কথা। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে ছিলেন। তারা পরবর্তীতে লিখেছেন। এর মাঝে ২টা শ্রেণী। একটা শ্রেণী যে সময়ের ব্যবধানে হলেও তারা মুক্তিযুদ্ধের পক্ষে লিখেছেন, মুক্তিযুদ্ধকে নিয়ে গবেষণা করেছেন, যতটা সম্ভব করেছেন। আর একটা শ্রেণী মধ্যসত্যভোগী মনে হয়েছে, যে তারা মুক্তিযোদ্ধা সাধবার চেষ্টা করেছেন, রাষ্ট্রীয় সুবিধা ভোগ করবার চেষ্টা করেছেন, আর প্রকারান্তরে এই মুক্তিযুদ্ধকে একটা দল বা গোষ্ঠীর প্রাপ্য হিসাবে উপস্থাপন করেছেন, মানে এই কুক্ষিগত করে রেখেছিল। কক্ষিগত করেছেন। কিন্তু আমাদের কেউ কি এরকম নেই যে এই সত্যগুলো তুলে ধরবে, এদের মুখোশ উন্মোচন করবে? এই যে স্বাধীনতা যুদ্ধকে, স্বাধীনতা সংগ্রামকে বাণিজ্য হিসাবে ব্যবহার, এই আওয়াজটা কি কখনো উঠবে না? আপনি অত্যন্ত বাস্তব কথা বলেছেন। মুক্তিযুদ্ধের যে বাস্তবতা বা সেই সময়ের যে জীবন বাস্তবতা, সমাজ বাস্তবতা, এগুলো নিয়ে আল মাহমুদ ছাড়া খুব কম লেখকই লিখেছেন। যেরকম লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস এবং আহমদ ছফা সহ কয়েকজন এরকম লিখেছেন যারা সেই সময়ের কাছে সৎ ছিলেন। কিংবা জীবন, সমাজ এবং শিল্পের প্রতি সততা প্রদর্শন করেছেন। এরকম লেখকের সংখ্যা হাতে গোনা কয়েকজন। আল মাহমুদ অত্যন্ত সিরিয়াস লেখক, সৎ লেখক এবং অত্যন্ত ও সংবেদনশীল একজন লেখক, শক্তিশালী লেখক তো বটেই। এ কারণে এইগুলো তিনি আসলে এ লিখতে পেরেছেন। এর আরেকটা কারণ হচ্ছে দায়বদ্ধতা। হুম? তিনি যেহেতু সরাসরি রাজনীতির সাথে ছিলেন
এই জন্য মাটি ও মানুষের প্রতি, সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা থেকেই আসলে আল মাহমুদ এত অসাধারণ ভাবে এই গল্প, উপন্যাস কিংবা নাটকগুলো লিখতে পেরেছেন। এই যে আমাদের জাতির এমন একজন অনন্য ব্যক্তিত্ব কবি আল মাহমুদ, আমরা ছোটবেলা থেকে যার লেখা পাঠ্যপুস্তকে পড়ছি, সময়ের ব্যবধানে দেখা গেল আস্তে আস্তে তাকে পাঠ্যপুস্তক থেকে এমনকি জাতীয় আলোচনা থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা চরিত্র চলছিল। এখন যে পরিবর্তন এসেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বাংলাদেশে যে পরিবর্তন এসেছে, তাতে কি আপনার মনে হয় জাতি তার শ্রেষ্ঠ সন্তানদের মূল্যায়ন করবার জন্য প্রস্তুত হয়েছে বা সচেষ্ট হচ্ছে? ধন্যবাদ, আপনি অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন। যে বাংলাদেশের এখন যে অবস্থা, এখনো কিন্তু আমরা বিপ্লবের মধ্যে আছি। আপনি জানেন যে ফরাসি বিপ্লব সম্পন্ন হতে কিন্তু প্রায় ১ দশক লেগে গেছে। তো সেরকম আমাদের এই বিপ্লব সুসম্পন্ন করতেও কিন্তু আমাদের ১ যুগ লেগে যেতে পারে। তো যেহেতু ফ্যাসিবাদী কিংবা একনায়ক যে গণহত্যাকারী, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন, প্রতিবেশী দেশে আশ্রয় গ্রহণ করেছেন এবং সেই দেশের প্রধান সহ এরা মিলে বাংলাদেশকে সার্বক্ষণিক একটা উত্তাল করে রাখছেন, সবসময় ষড়যন্ত্র করছে। এইটা মোকাবেলার জন্য জনগণ ঐক্যবদ্ধভাবে একটা প্রতিরোধ গড়ে তুলেছে। এটা খুব আশা নেয়া দিক, আশা জাগা নেয়া দিক। আরেকদিকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সংস্কার চলছে। সংস্কার সম্পন্ন হলে গণতান্ত্রিক ভাবে যে নির্বাচন হবে, তারপরে নতুন একটি সরকার আসবে। তো আমরা এই বিগত দিনে যে বৈষম্য, যে অন্যায়, জুলুম, তার ফলেই কিন্তু এত বড় একটা গণ-অভ্যুত্থান সম্পন্ন হলো। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে নানান ধরনের সংস্কার হচ্ছে, তার মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় সহ নানান কিছুতে যে সংস্কার হচ্ছে এবং টেক্সট বুকেও যে সংস্কার হচ্ছে, এই আমরা প্রত্যাশা করব যে নতুন যে টেক্সট বুক আসতে যাচ্ছে, সেখানে যেন প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এই প্রত্যেকটা ক্ষেত্রেই যেন আল মাহমুদকে তার যথার্থ সম্মান, মর্যাদা এবং স্থান দেয়া হয়। যে আল মাহমুদের শিশু সাহিত্য থেকে শুরু করে আল মাহমুদের যে আ সামগ্রিক যে সাহিত্য, সেই সাহিত্যের যেন সঠিক, যোগ্য মূল্যায়ন হয়। প্রাপ্য মূল্যায়ন আমরা দেখতে চাই। যারা আসছে বাংলা একাডেমি পরিচালনায়, তথ্য মন্ত্রণালয়ে যারা আসছে, সেখানে যদি আল মাহমুদকে বোঝার মতো, অর্থাৎ আমাদের মাটি ও মানুষের সংস্কৃতিকে বোঝার মতো, তাওহীদবাদী বিশ্বাসের সংস্কৃতিকে বুঝবার মতো লোকজন যদি না থাকে, তাহলে তো বিপ্লব হয়তো দেখা যাবে অর্থনৈতিক বা সামাজিক অন্য ক্ষেত্রে হয়তো বিপ্লবের কিছুটা সুফল আমরা ভোগ করছি, কিন্তু সাংস্কৃতিক বিপ্লবের সুফলটা তো আমরা পাবো বলে মনে হয় না। কাজে এই ক্ষেত্রে বাংলাদেশে কেউ কি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন? আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, সাংস্কৃতিক বিপ্লব। আমরা একটি রাজনৈতিক বিপ্লব সম্পন্ন করেছি, কিন্তু আমাদের সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক বিপ্লবের এখনো বাকি আছে। এই বিপ্লব সম্পন্ন করার জন্য যে সরকারি, বেসরকারি কিংবা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানগুলোতে যোগ্য মানুষের নেতৃত্ব প্রয়োজন, যারা নতুনভাবে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন অনুসারে কর্মসূচি বাস্তবায়ন করবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা মন্ত্রণালয়ে বেশ কিছু কমিটি হয়েছে। সেইখানে টেক্সট বুক এর যে মানে পাঠ্যসূচি, সেটা পরিবর্তনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাসে সেই নতুন বই আসবে। আমরা আশায় আছি যে সেইখানে আল মাহমুদের যোগ্য স্থান আবার আমরা ফিরে পাবো। তার যোগ্য মর্যাদা আমরা দেখতে পাবো। আর আপনি কিন্তু যেটা আমি বললেন বাংলা একাডেমি সহ নানান জায়গায় যেটা আছে, সেটা বাংলা একাডেমির নেতৃত্ব দিচ্ছেন বর্তমানে ডক্টর মোহাম্মদ আজম।
তিনি অত্যন্ত যোগ্য মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং খ্যাতিমান অধ্যাপক এবং গবেষক। আমরা তার কাছে অবশ্যই প্রত্যাশা করব যে বাংলা একাডেমি থেকে আল মাহমুদ রচনাবলী অথবা শ্রেষ্ঠ আল মাহমুদ বা নির্বাচিত আল মাহমুদ এইগুলো প্রকাশ হোক, আল মাহমুদের নামে পুরস্কার আর বাংলা একাডেমি থেকেই প্রচলন করা হোক। আল মাহমুদ এর জন্য একটি কর্নার প্রয়োজনে করা হোক, কারণ আল মাহমুদের মতো এত বড় কবি এই নিকট অতীতে আমরা পাইনি, যিনি বাংলাদেশকে ধারণ করেছেন, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, এখানকার মাটি ও মানুষকে প্রতিনিধিত্ব করেছেন। আমাদের আব্দুল হাই শিকদারের মতো ভাগ্নি, সিনসিয়ার, সিরিয়াস, ডেডিকেটেড একজন সাহিত্যিক সংগঠক এখনো কোথাও দেখছি না। আপনার মতো একজন আল মাহমুদ গবেষককেও কোনো কমিটিতে দেখছি না। জাকির আবু জাফরের মতো একজন মননশীল কবিকেও কোনো কমিটিতে দেখছি না, যাদের অভিজ্ঞতা আছে, যাদের সাধ্য আছে, সিনসিয়ারিটি আছে, ডেডিকেশন আছে। এমনকি ফাহিম ফয়সলের মতো একজন শিল্পীকেও দেখছি না এইসব কমিটিতে। তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে ওইখানটাতে স্বপ্রণোদিত হয়ে আল মাহমুদের মতো বড় কবিকে, যারা আল মাহমুদকে বুঝেন, যে কবি বাংলাদেশকে বুঝতেন, বাংলাদেশকে ধারণ করতেন, এমন কবিকে যথার্থ মূল্যায়ন করা হবে, উপস্থাপন করা হবে। এই ক্ষেত্রে আরো যারা এইরকম যোগ্য এবং দায়িত্বশীল সক্ষম ব্যক্তি, এদের নেয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আসলে এই বিপ্লবকে যারা ধারণ করে, লালন করে এবং গত 15 বছর ব্যাপী যারা রাজপথে থেকে, সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনে থেকে, অনলাইনে থেকে যারা বিপ্লবকে সম্পন্ন করেছে এবং আমাদের মতো লেখক যারা জীবনকে বাজি রেখে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি। তো বিপ্লবের পরে দেখা যাচ্ছে যে যারা মানে বিপ্লবকে সেভাবে ধারণ করে না, কিংবা যারা গত 15 বছর ব্যাপী সেভাবে আন্দোলন সংগ্রাম করেননি, তারা বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা বসে আছেন, তারা সেগুলোতে মূল্যায়িত হয়েছেন। কিন্তু আমাদের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হচ্ছে কবি আব্দুল হাই শিকদার, যিনি একাই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক যে লড়াই, এইটা তিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে এবং রক্ত ঝরেছে, জীবন বাজি রেখেছেন। হ্যাঁ, এবং জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত তিনি রাজপথে ছিলেন। তার যে মূল্যায়ন আমরা চেয়েছিলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেয়া হবে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেটা হয়নি। আমরা আশা করছি যে কবি আব্দুল হাই শিকদার ভাই এর যথার্থ মূল্যায়ন হবে এবং তার নেতৃত্বে সংস্কৃতির অঙ্গনের এবং শিল্প, সাহিত্য, সংস্কৃতির অঙ্গনের যে অসমাপ্ত কাজ, এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হবে এবং সুচারুভাবে সম্পন্ন হবে বলে আমরা এই স্বপ্ন দেখছি, প্রত্যাশা করছি এবং দাবি করছি। এই যে সংস্কৃতির মতো, এমনকি সাংবাদিকতায় আপনার মাহমুদুর রহমানের মতো মানুষ যাদের রক্ত ঝরেছে, এমনকি মতিউর রহমান চৌধুরীর মতো মানুষ যারা মেরুদণ্ড খাড়া রেখে সেই আগেও বারবার পরীক্ষা দিয়েছেন গণতন্ত্রের পক্ষে, কিন্তু এদের তো যথার্থ মূল্যায়ন হচ্ছে বলে মনে হয় না। আমরা শুধু প্রত্যাশা করতে পারি, দাবি জানাতে পারি। যেহেতু আমরা নীতি নির্ধারক না, আমরা তৃণমূলে থেকেই এই আওয়াজটা তুলতে পারি যে বিপ্লবকে যারা বাস্তবায়ন করবে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং বুদ্ধিভিত্তিক ক্ষেত্রে যারা বিপ্লবকে ধারণ করে, যারা গত 15 বছর ধরে যারা লড়াই সংগ্রাম করেছে, ত্যাগ তিতিক্ষা করেছে, তাদেরকে দায়িত্ব দিতে হবে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। তারাই বিপ্লবকে বাস্তবায়ন করবে নানান কর্মসূচির মধ্যে দিয়ে। এটা কথা পরিষ্কার। এজন্য আমরা যেখানে দেখছি, যেখানে মূল্যায়ন দেখছি না, আমরা এই সরকারকে আহ্বান জানাই, আপনারা যেরকম শিশু একাডেমিতে এখনো ফাঁকা, কেন ফাঁকা থাকবে? এখানে কি যোগ্য লোক নাই?
জাতীয় জাদুঘরে এখনো শীর্ষ পদটি ফাঁকা। এখানে তো ডক্টর আব্দুল সাত্তারের মতো যোগ্য মানুষ আছে। এরকম অনেকগুলো পদ ফাঁকা আছে যে প্রতিষ্ঠানগুলো ফাংশন করছে না। যেগুলো বিপ্লবকে বাস্তবায়নের জন্য খুব জরুরি প্রতিষ্ঠান, সেগুলোতে আমরা কোনো মানুষ দেখতে পাচ্ছি না, যোগ্য মানুষ। যারা বিপ্লবকে ধারণ করেন সেই সমস্ত যোগ্য মানুষকে যেন এখানে মানে নিয়োগ দেয়া হয় এবং তারা যেন এই বিপ্লবকে বাস্তবায়নের জন্য কাজ করতে পারে। বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী পর্যায়ে দুনিয়ার বিভিন্ন দেশে আমাদের যে হাই কমিশন বা আমাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে, সেখানে এখনো পর্যন্ত এই পরিবর্তনের হাওয়া লাগেনি। বিভিন্ন দেশে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা বই মেলা বা এই জাতীয় অনুষ্ঠান হচ্ছে, সেখানে নতুন চিন্তার বা নতুন চেতনার কোনো প্রতিফলন ঘটেনি। জাতীয় স্বার্থ চিন্তা করে যারা লিখেছেন, জাতীয় ঐতিহ্য রক্ষার জন্য এরকম প্রতিনিধি আমরা দেখতে পাচ্ছি না। এইটা আমরা মানে এই অনুষ্ঠানের মাধ্যমে দাবি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি যে দ্রুত এই ফ্যাসিবাদের দোসর যারা আছে তাদেরকে দ্রুত হটিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটা দূতাবাসে যেন যারা বিপ্লবকে ধারণ করে সেই সমস্ত মানুষকে দায়িত্ব দেয়া হোক। নইলে বিপ্লব দীর্ঘজীবী হবে না, বিপ্লব গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে না, বিপ্লব কিন্তু ব্যর্থ হয়ে যাবে। এবং শুধু ছড়িয়ে পড়বে না নয়, আপনি তাজ্জব হবেন, ব্রিটেন সহ বিভিন্ন জায়গাতে বাংলাদেশের বর্তমান সরকার এবং এই সরকারের সাথে সংশ্লিষ্ট যারা উপদেষ্টা আছেন কিংবা ছাত্র আন্দোলনের সংগ্রামী নেতা আছেন, এদের কলুষিত করবার জন্য, এদের বদনাম ছড়িয়ে দেওয়ার জন্য মিথ্যা তথ্য, ভারতীয় সংবাদপত্রের বানোয়ার তথ্যগুলো ছড়িয়ে দেওয়ার জন্য যারা কাজ করছে, এখানে বিশ্বময় আমাদের এমবেসি গুলো আছে, সেখান থেকে জোরালোভাবে স্থানীয় সাংবাদিক, জাতি গঠনের পক্ষে শক্তি যারা সাংবাদিক আছেন, লেখক আছেন, তাদের সংগঠিত করে এই বদনাম মোকাবেলায়, অপপ্রচার মোকাবেলায় যে সেল তৈরি করা, প্রয়াস গ্রহণ করা, সেটা হচ্ছে না। কাজেই এটা আরো জোরদার ভাবে আপনারা তুলে ধরুন। আমরা আপনাদের এই আওয়াজগুলো, আপনারা যদি প্রতিবাদ করেন, আপনারা যদি সেমিনার করেন, সমাবেশ করেন, আমরা আমাদের মিডিয়ায় এটা যথার্থভাবে তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আলোচনার শেষ কথা, এই যে আমরা কবি আল মাহমুদকে নিয়ে বা কবি নজরুলকে নিয়ে যে কাজগুলো করি, আপনি দেখেছেন, আমরা নজরুল বিষয়ে আলাদা কথা বলবো, তবুও ইউরোপে নজরুল চর্চা ধারাবাহিকভাবে জাতীয় পত্রিকায় আমার যে লেখাগুলো গিয়েছে, সেগুলো যদি আপনি একটু চোখ বুলান, তাহলে কত জায়গায় কাজ করবার আছে। আল মাহমুদকে নিয়ে আমাদের অনেক কাজ করার আছে। বিশ্বের বড় বড় কবি সাহিত্যিক যারা, তাদের প্রত্যেকের ক্ষেত্রে বড় বড় প্রতিষ্ঠান আছে, লাইব্রেরি আছে, রিসার্চ সেন্টার আছে, যারা এদের নিয়ে কাজ করে। তাদের কাতারে যে আমাদের আল মাহমুদ আছেন, তাদের অনেকের কবিতায় যে উপসর্গ, উপাত্ত, কবিতার যে মূল বক্তব্য, যে মেসেজ, আল মাহমুদের কবিতা কোনো ক্ষেত্রেই যে তার চেয়ে কম নয় বা অনেক ক্ষেত্রে বহু ঊর্ধ্বে আছে, এই কথাগুলো বিভিন্ন ভাষায় ছড়িয়ে দেওয়া যে প্রয়োজন, সেই কাজটি করতে হবে। বাংলা ভাষায় যেসব আল মাহমুদ গবেষণা হয়েছে, ভালো ইংরেজিতে আপনারা যদি আমাদের এই কাজগুলো দেন, অনুবাদ করার ব্যবস্থা করেন, তাহলে আমরা এগুলোকে আবার কোনো ইংলিশ রাইটারকে দিয়ে এডিট করে, হ্যাঁ, ইংরেজি লেখক দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা অন্যান্য ভাষার লেখকদের কাছে পৌঁছে দিতে পারি। এই কাজটার জন্য আপনার কি পরামর্শ? আল মাহমুদকে আসলে রিপ্রেজেন্ট করার জন্য, বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য যারা ইউরোপ আমেরিকায় যারা ভালো অনুবাদক আছেন, তাদেরকে কাজে লাগানো উচিত। এবং বাংলাদেশে যারা ভালো অনুবাদক আছে, তাদের মাধ্যমে ট্রান্সলেশন যদি করা যায়, তাহলে আমার মনে হয় যে একটু ভালো কাজ হতে পারে। এটা প্রাতিষ্ঠানিকভাবে হতে পারে, ব্যক্তি পর্যায়ে হতে পারে, বিভিন্ন সংস্থার মাধ্যমে হতে পারে। তবে কাজ কোয়ালিটিফুল যদি কাজ হয়, তাহলে এগুলো আমার মনে হয় যে গোটা বিশ্বে আস্তে আস্তে আল মাহমুদ কে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এবং আল মাহমুদকে ছড়িয়ে দেওয়া মানে হচ্ছে আসলে জুলাই বিপ্লবকে ছড়িয়ে দেওয়া।
আল গোটা কারণ আল বাংলাদেশকে মাহমুদ ছড়িয়ে দেওয়া। হচ্ছে আল মাহমুদ মানেই হচ্ছে বাংলাদেশ, যে বাংলাদেশ একসময় হারিয়ে গিয়েছিল। আল মাহমুদ মানে গণতান্ত্রিক বাংলাদেশ। আল মাহমুদ মানেই হচ্ছে বাংলার সবুজ শ্যামলিমা, যে প্রকৃতিময় যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যার সাংস্কৃতিক ঐতিহ্য হাজার বছরের, যে বাংলাদেশে এ ন্যায় পরায়ণতা, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, ন্যায় বিচার থাকবে, এরকম বাংলাদেশকে আল মাহমুদ ধারণ করেন, যেখানে মানুষের অধিকার থাকবে। আল মাহমুদের যে আন্দোলন সংগ্রাম, সেটা মানুষের অধিকারের আন্দোলন সংগ্রাম। তো এই জন্য আল মাহমুদকে ছড়িয়ে দেওয়া মানে জুলাই বিপ্লবকে আসলে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। আসুন আল মাহমুদ চর্চা করি আমরা। আল মাহমুদকে চর্চা মানেই বাংলাদেশকে চর্চা করা, বাংলা ভাষা সাহিত্যকে চর্চা করা। আর আল মাহমুদকে অনুবাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া মানে দেশপ্রেমকে আমার প্রকাশ করা। বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে আল মাহমুদের অবদানকে স্মরণ করে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। জি, আমাকে ডাকার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া